হ্যালো এভরিওয়ান, শুরু করছি দি সাইলেন্ট ম্যানর, লেখিকা ডায়না ইমরোজ লাকি, পর্ব 5, ভয়েস ওভার আরবি। আলিমনগর গ্রামের পশ্চিম প্রান্তে যে ধোঁয়াময় নিস্তব্ধতা নেমে আছে, সেখানে দাঁড়িয়ে আছে এক পুরনো কাপড়ের কারখানা। আহির কারখানার পেছনে গুদাম ঘরটাতে উপস্থিত হয়। সেখানে নো এন্ট্রি সিল দেওয়া। আহির ডিটেকটিভ দেখে প্রবেশ করতে পারল। আহিরের সাথে গ্রামের দুজন লোকও আছে, শফিকুল, তারেক, মিলনের কাছের বন্ধু ছিল ওরা। গোটা গ্রাম এখন স্তব্ধ। কেউ বলে দুর্ঘটনা, কেউ বলে ঈর্ষা, কেউ বা আবার ফিস করে ও এমন কিছু দেখে ফেলেছে যা দেখা তার কথা ছিল না। নানান লোকের নানান ধরনের ধারণা, মন্তব্য। আহির মির্জা আলিমনগর আসার খবর গ্রামে ছড়িয়ে পড়েছে, যেন স্বয়ং বিচার এসে নেমেছে আলিমনগরে। কিছু গ্রামবাসী তাকে দেখে মৃদু হাসেন, তো কিছু লোক মুখ বিব্রতকর ছাপ আনে। আহির ঘুরে ঘুরে সবটা দেখছে। চারিদিকে রক্তের ছিটেফোঁটা, আশেপাশটা তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছে সে। স্পটের বাইরে তার চোখ আটকে গেল। সেখানে কিছু একটা পড়ে আছে। আহির সেখানে হাঁটু গেড়ে বসে জিনিসটি হাতে তুলে নিল। এখনই বোঝা যাচ্ছে না এটি কিসের অংশ। আহির খুব মনোযোগ দিয়ে দেখছে। একটা রূপার খণ্ড, কাজে লাগতে পারে খণ্ডটি। পকেটে রেখে দিল। গুদামঘর থেকে বাইরে আসে, কারখানাটার দিকে তাকায়। গেটের উপর লোহার অক্ষরে লেখা আলিমনগর তাঁতশালা, স্থাপিত 1889। অনেক পুরনো কারখানা। এককালে হয়তো এতটা উন্নত ছিল না যতটা বর্তমানে দেখা যাচ্ছে। নিশ্চয়ই জমিদারদের পূর্বপুরুষদের গড়া কারখানা। আহির নিশ্চিত। আহির স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ল। শফিকুল তাকে লক্ষ্য করে বলল, বাবু, এখানে রাতে কেউ বের হয় না। আমাদের কারখানা বিকাল 5টায় ছুটি হয়, কিন্তু ওদিন রাতে আমি একজনকে এদিক থেকে যেতে দেখেছি। কে? বাবু আশরাফ, বৃদ্ধা। বেশিরভাগ সময় রাতে মাছ ধরতে যায়। ওই দিন রাত 3টার দিকে বাড়ি ফিরেছে। আমার সন্দেহ হয় ওনার আসা যাওয়ার পথ এটাই। ওনাকে এখন কোথায় পাবো? বাবু কয়েক মিনিট হেঁটে গেলেই ওনার বাড়ি। আশরাফের বাড়িতে পৌঁছায় তারা। মাটির ঘর, উঠানে বসে এক বৃদ্ধা পাখা তৈরি করছে। শীত শেষ হলেই গরম শুরু এখন সময় পাখা তৈরি করে রাখার। বৃদ্ধা চোখ তুলে দেখল 4জন লোক। তিনি বসা ছেড়ে উঠে দাঁড়াতে চাইলেন, কিন্তু তার আগে আহির তার সামনে গিয়ে বলে, চাচি, আপনার উঠতে হবে না, আমিই বসছি এখানে। আহির পাটিতে বসে। বৃদ্ধা জিজ্ঞেস করল, তোমরা কারা? আমি শহর থেকে এসেছি। কিছুদিন আগে মিলন যে খুন হলো, ওর ব্যাপারে একটু কথা বলতে এসেছি। বৃদ্ধা একথা শুনে চোখ তুলে শফিকুল, তারেকের দিকে দেখল। শফিকুল বলল, চাচারে একটু ডাকেন, ওনার সাথে কথা বলতে এসেছেন। তখন ঘর থেকে বেরিয়ে এসে আশরাফ, কাঁধে গামছা, পরনে লুঙ্গি। আহির উঠে দাঁড়ালো, আশরাফের সামনে এসে দাঁড়ায়। আশরাফ সবার দিকে একবার তাকালো, খুব উদাসীন দেখালো তাকে। আপনারা? শান্ত স্বরে প্রশ্ন করল। আমি ডিটেকটিভ আহির মির্জা। মিলনের হত্যার তদন্ত করছি। আপনার সাহায্য দরকার। আমি কেমনে তোমাকেও সাহায্য করব? মিলন যেদিন খুন হয়েছে ওই দিন রাতে আপনি ওই রাস্তা থেকে এসেছেন। এমন কিছু দেখেছেন যা আপনার কাছে সন্দেহজনক মনে হয়েছে? আশরাফ কিছুটা চুপচাপ হয়ে গেল। চোখে ভয়, আতঙ্ক ফুটে উঠেছে। একজন ডিটেকটিভের চোখ থেকে এরূপ অভিব্যক্তি লুকানো মুশকিল। নির্ভয়ে বলুন, ওই দিন রাতে আমি ওইখান দিয়ে আইতেছিলাম। হঠাৎ কারখানার গুদামঘর থেকে একটা কিছুর ভাঙনের শব্দ আসে। আমি কৌতূহলবশত ওইখানে যাই, আর তখন একটা মেয়ের তীর্যক কণ্ঠে চিৎকার শুনতে পাই। আমি ভয় পেয়ে যাই। এরপর আমি চইলা আইয়া পড়ি। পরদিন শুনি মিলন নাই। আহির নিস্তব্ধ হয়ে গেল। তারেক বলল, বাবু, মেয়ে মানুষ খুন করে নাই তো? কিন্তু মিলনের সাথে তো কোনো মেয়ের সম্পর্ক ছিল না, বিবাহিত ছিল, যদিও ওর বউ মারা গেছে। সন্ধ্যার দিকে আহির মির্জা পৌঁছালো পশ্চিম পাড়ার ধানক্ষেতের পাশে এক কাঁচা ঘরে। সেটাই ছিল মিলনের ঘর। ছোট মাটির দেওয়াল, খাটের পাশে একটা পুরনো লণ্ঠন, জানলার ধারে রাখা একটা ছবি, এক তরুণীর, মিলনের স্ত্রী নিশ্চয়ই।
চোখে গভীর স্নেহের ছায়া। আহির খাটের নিচে চোখ বুলিয়ে পেলেন একখানা পাতলা কাঠের বক্স। খুলতেই ভেতরে কিছু কাগজ, শুকনো ফুল আর একখানা ডায়েরি। পাতাগুলো হলদে, লেখাগুলো অস্পষ্ট। বাহিরে তখন সন্ধ্যা, কুয়াশা নামতে শুরু করেছে। গ্রামের গাছপালা নিস্তব্ধ, কেবল দূরে এক প্যাঁচার ডাক। আহির, তার সহকারী অরুণ, শফিকুল এবং তারেক ঘরের বাইরে বের হয়। মিলনের ঘর থেকে তেমন কিছু পায়নি। হঠাৎ দেখলো দূর থেকে বৃদ্ধ মানুষ লণ্ঠন হাতে এগিয়ে আসছে। এসে থামে আহিরের সামনে, কাপা গলায় বলল, আপনি কি আহির মির্জাবাবু? হ্যাঁ, কিছু হয়েছে? বৃদ্ধা একটু থেমে বলল, ও মিলনের মৃত্যুর রাতে আমি জেগেছিলাম বাবু। রাত ছিল ঘন কুয়াশা। হঠাৎ গুদামঘর থেকে ভেতর থেকে এক নারীর কান্নার শব্দ শুনি। তারপর যেন কেউ দরজা ঠেললো, লোহার ধাক্কা পড়ল, আর সব চুপ। ওই রাতায় আমি ওই দিক দিয়ে আসছিলাম শহর থেকে। নারীর কান্না? আহির বিস্ময়ে বলল, হ্যাঁ বাবু। আহিরের চোখে রহস্যের আভা জ্বলে উঠল। তুমি কাউকে বলেছিলে কথা? কে শুনবে বাবু? সন্ধ্যা ঘনিয়ে ধীরে ধীরে রাতের আধার ধেয়ে আসছে। এমন সময় রাফিদ পথে হেঁটে একা একা বাড়ির দিকে ফিরছে। রাস্তার দুধারে শুধু জঙ্গল, চারদিকে নিস্তব্ধ। শিউলির গন্ধ, শিউলির স্নিগ্ধ শোভন গন্ধ। সে হেঁটে যাচ্ছে খুব দ্রুত পায়ে। আজ তাদের কারখানা অনেক কাজ ছিল, যার বেশিরভাগই সে সামলেছে। আমজাদ বিকেলের দিকে বাড়ি ফিরে যায়। রাফিদের গাড়িতে হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ে আসতে পারেনি। অশ্বও আনেননি। উপায় না পেয়ে হেঁটে বাড়ি ফিরতে হচ্ছে তার। আশেপাশে কাউকে দেখাও যাচ্ছে না। এমন সময় বাইরে কেউ থাকে না, না বললেই চলে। রাফিদ শালটা ভালোভাবে পেঁচিয়ে নেয়, আশেপাশে তাকাচ্ছে বারবার। তাৎক্ষণিক রাফিদের সামনে কিছু মুখোশধারী উপস্থিত হয়। 6 জন লোক, কারো হাতে মোটা লাঠি, কারো হাতে চাপাতি। ওদের কারো মুখ দেখা যাচ্ছে না। রাফিদ নিরস্ত। হঠাৎ তার সামনে অস্ত্র হাতে কাউকে উপস্থিত দেখে মর্মাহত হয়। রাফিদ ঢোক গিলে বেশ রেগে বলল, পথ ছাড়ো। পথ ছাড়তে তো আহি নাই, তোর জান লইতে আইসি। অনেকদিন পর বাগে পাইছি তোরে। তোর বাপ অনেক জ্বালাইছে। তোকে পূর্বপুরুষরাও অনেক নিকৃষ্ট মানুষ ছিল, গরিব বইলার দাম দিত না। সংস্কার বইলা আমাকে আপনজনের প্রাণ নিছ। আজ তোরে মাইরা এর প্রতিশোধ নিমু। দেহি তোর বাপ কতটা ছটফট করতে পারে। রাফিদ বলল, দেখ, আমার সাথে ঝামেলা করিস না, এতে তোদেরই লস। তখন একজন মুখোশধারী বলে উঠল, ওরে শেষ কর, বেশি কথা কয়। একজন রাফিদের দিকে এগিয়ে আসে। রাফিদ ওর দিকে চোখ তুলে তাকাতে মুখোশধারী ঝাঁপিয়ে পড়ল। ধারালো ছুরির ঝলক চোখে পড়তেই সে পাশ ফিরে যায় বজ্রগতিতে, আর আঘাতটা গিয়ে পড়ল বাতাসে। পর মুহূর্তে রাফিদ তার ডান কনুই দিয়ে আক্রমণকারীর বুকে এমন আঘাত করলো যে লোকটা ছিটকে পড়ল ফুলবাগানের ধারে। দ্বিতীয়জন পেছন থেকে লাঠি ঘোরাতে এলো, কিন্তু রাফিদ নিচু হয়ে এক ঝটকায় লোকটার পা টেনে নিল। গাছের শিকড়ে আঘাত পেয়ে সে মাটিতে গড়িয়ে পড়ল। তৃতীয় আক্রমণকারী এবার রাগে চোখ লাল করে দৌড়ে এলো ছুরি উঁচিয়ে। রাফিদ নিরস্ত, কিন্তু চোখে আগুন। ছুরিটা যখন প্রায় তার বুকের কাছে, সে হাত বাড়িয়ে আঘাতের দিকে ঘুরিয়ে দিল, আর ছুরিটা উল্টে ঘুরে আক্রমণকারীর হাত কেটে দিল। লোকটি চিৎকার করে উঠল। রাফিদের নিঃশ্বাস ভারী, কিন্তু চোখ স্থির। তিনজনই মাটিতে লুটিয়ে কাতরাচ্ছে। তখন একজন মুখোশধারী বলল, জমিদারদের রক্ত ভালোই তাজা তেজ দেখছি। এই তুই যা, বলে পাশের জনকে ইশারা করলো। কিন্তু রাফিদের কাছে সেও হেরে যায়। আক্রমণকারী মাটিতে পড়ে যায়। রাফিদ ক্রোধে লোকটির উপর ভর করে বসে তার মুখ দেখতে চাইল। তখন বাকি দুজন এসে রাফিদের পিঠে লাঠি দিয়ে আঘাত করে। এরপর তাকে ধরে ফেলে, 2 হাত শক্ত করে চেপে ধরে। রাফিদ ছুটতে পারল না। মাটি থেকে উঠে আক্রমণকারী হাতে চাপাতি তুলে নেয়। এরপর রাফিদের দিকে এগিয়ে গেল। রাফিদ হাত ছোটানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। সে চোখের সামনে নিজের মৃত্যুকে দেখতে পেল। চাপাতি হাতে লুটে আক্রমণকারী রাফিদের দিকে এগিয়ে গেল।
তাকে চাপাতি দিয়ে আক্রমণ করবে, ঠিক তখনই রাফিদ চোখ বুজে ফেলল। গভীর শ্বাস নিচ্ছে, ঘেমে গেছে সে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো তার শরীরে চাপাতির আঘাত লাগেনি। সে চোখ মেলে তাকালো, চাপাতি তার পেট বরাবর ছিল ঠিকই, কিন্তু একটা ফর্সা রঙের হাত চাপাতিটি ধরে রেখেছে। তার সামনে দাঁড়িয়ে আহির মির্জা। ঠিক সেই মুহূর্তে আরও একজন হঠাৎই রাফিদকে ধরে রাখা আক্রমণকারীকে লাঠি মেরে ফেলে দেয়। রাফিদ ঘুরে তাকালো, মীরকে দেখল। এক মুহূর্তে বাতাসের গতি পাল্টে যায়। আক্রমণকারীরা রাফিদের দিকে ছুটে আসতেই আহির মির্জা ঝাঁপিয়ে পড়ে। এক আঘাতে তার কোট উড়ে যায় পাশে, আর লাঠিতে ছিটকে পড়ে এক দুষ্কৃতী। মীর লাঠি ঘুরিয়ে আরেকজনের হাত থেকে অস্ত্র ছিটকে দেয়। রাতের অন্ধকারে মুখোশ পরে এসেছে, এখন চেনা যাবে তোমাদের আসল মুখ, বলে মীর। রাফিদও তখন নিজেকে সামলে আবার দাঁড়িয়েছে। তিনজনের মধ্যে নীরব বোঝাপড়া। একদিকে রাফিদ, একদিকে আহির, অন্যদিকে মীর। ত্রিভুজ আকারে ঘিরে ফেলেছে শত্রুদের। ঝড়ের মতো লড়াই শুরু হয়। ছুরি, লাঠি, মুষ্টির ঝলকানি। বাগানের ফুল উড়ে যায়, বাতাসে ধুলো ও রক্তের গন্ধ মেশে। আহির মির্জা দ্রুত এক ঘুষিতে এক আক্রমণকারীর নাক ভেঙে দেয়। মীরের লাঠির আঘাতে আরেকজন নিস্তেজ হয়ে পড়ে। রাফিদ শেষজনকে ধরে গাছের সাথে ঠেসে ফেলে গর্জে ওঠে, কে পাঠিয়েছে তোদের? লোকটি গো গো শব্দ করে, তারপর মাটিতে ঢলে পড়ে অচেতন হয়ে। বাতাস আবার নিস্তব্ধ হয়। কেবল দূরে কুকুরের ডাকে ভাঙে সেই নীরবতা। রাফিদ নিচু হয়ে একজনের মুখোশটা খুলে দেয়, তারপর ধীরে বলে ওঠে, এই খেলা বড় গভীর মীর, এখন থেকে সাবধান থাকবে, এরা পুরনো শত্রু। মীর রাফিদের দিকে তাকিয়ে বলল, তুই ঠিক আছিস? আমি ঠিক আছি। ঘুরে তাকালো আহিরের দিকে। হাত থেকে তার রক্ত ঝরছে। মীর ও রাফিদ ছুটে আসে। মীর খুবই চিন্তিত হলো। আহির, তোর হাত থেকে রক্ত ঝরছে। আর কত ঝরবে? এমনিতেই থেমে যাবে। রক্তের শক মিটলেই। অদ্ভুত দ্রুত বাড়ি চল, বেশি রক্ত বের হলে সমস্যা হবে, বলল রাফিদ। মীর এদিক ওদিক তাকিয়ে বলল, ওই তো একটা বাড়ি দেখা যাচ্ছে, চল ওখানে। আপাতত জায়গাটা পরিষ্কার করে কাপড় দিয়ে বেঁধে দিতে হবে। বাড়ি অবধি যেতে সময় লাগবে, ততক্ষণে অনেক রক্ত ঝরবে। রাফিদ তখন কিঞ্চিত অবাক হয়ে বলল, তোরা এখানে কেন এসেছিলি? মীর জবাব দিল, তোর আসতে দেরি বলে এদিকে হাঁটতে হাঁটতে এসেছিলাম। আহির বলল, আমি এখনই বাড়ি ফিরছিলাম, কিন্তু গাড়ির সাথে ছিল না। আমার সহকারী গাড়িটা নিয়ে একটা কাজে দূরে গেছে। রাফিদ বলল, এখন কথা না বাড়িয়ে ওই বাড়িটায় চল, ওর রক্ত পড়া বন্ধ করতে হবে। আহির বারণ করলো, কিন্তু মীর আর রাফিদ শুনল না। রাত নেমেছে ধীরে ধীরে, যেন কেউ আলতো করে কৃষ্ণ চাদর মেলে দিয়েছে আকাশ জুড়ে। চাঁদের আলো ছুঁয়ে যাচ্ছে পুরনো খড়ের চালা, মাটির দেয়ালে পড়ছে নরম রূপালি ছায়া। আঙিনায় একটা নিম গাছ, তাতে বাতাস লাগছে, পাতা নড়ে, শাঁ শাঁ শব্দ যেন রাতের কথা বলে উঠছে। দরজার সামনে রাখা মাটির প্রদীপে আগুন টিমটিম করছে, কখনো জ্বলে কখনো নিভে যায়। দূরে কুকুরের হালকা ঘেউ ঘেউ, আর কোনো সময় বাঁশঝাড়ে ঝিঝি পোকার ডাক। সব মিলিয়ে নিস্তব্ধতা যেন এক ধরনের সঙ্গীত। বাড়ির ভেতর থেকে শোনা যায় কেরোসিন বাতির দপদপ শব্দ, কেউ হয়তো ঘরের কোণে বসে কাপড় ভাঁজ করছে। বাতাসে গরুর ঘ্রাণ, শুকনো খড়ের গন্ধ আর রান্নাঘর থেকে ভেসে আসা ধোঁয়ার গন্ধ মিশে আছে। দূরে নদীর ধারে ব্যাঙের ডাক, আর তার সঙ্গে পালা দিচ্ছে পেঁচার ডাক। সব কিছুই শান্ত, অথচ কোথাও যেন একটুখানি অজানা ভয়, একটুখানি রহস্য লুকিয়ে আছে। নিস্তব্ধ একটা বাড়ি যেন নিরবিচ্ছিন্নভাবে দাঁড়িয়ে আছে। সেখানে উপস্থিত হয় রাফিদ, মীর আর আহির। মাটির স্যাঁতস্যাঁতে ঘরটির সামনে গিয়ে রাফিদ উচ্চস্বরে ডাকে, কেউ কি ভিতরে আছেন? সাহায্য দরকার। মীর বাড়িটি দেখে চিনতে পারে রহিমাদের বাড়ি। রাফিদ ডাকার কয়েক সেকেন্ড পর বেরিয়ে আসে রহিমা। লাঠির উপর ভর দিয়ে ঘর থেকে বেরিয়ে আসে। কোমরের ব্যথায় সোজা হয়ে দাঁড়াতে পারছে না।
রাফিদ দেখল সে রহিমা। রহিমা রাফিদকে দেখে চিনতে পারে। খালা আপনি? বা তুমি এখানে এত রাতে? কিছু হয়েছে? আমরা কারখানা থেকে বাড়ি ফিরছিলাম। গাড়ি নষ্ট হয়ে যাওয়ায় হেঁটে ফিরছিলাম, কিন্তু মাঝপথে অন্ধকারে এর জন্য আমার বন্ধুর হাতটা কেটে যায়, রক্ত ঝরছে। বাড়ি অবধি এভাবে গেলে অনেকটা রক্ত ঝরবে। রহিমা চোখ তুলে আহিরের দিকে দেখল, ডান হাতটা রক্তে মাখা। তোমরা বারান্দায় বসো। মীর আহিরকে নিয়ে বারান্দায় উঠে বসে। খুঁটির সাথে হারিকেন ঝোলানো, উঠোনে কিছু গাছের সাথে মশাল জ্বলছে। চারপাশ বেশ সোনালি রঙের রঙিন দৃশ্য ফুটিয়ে তুলছে। রহিমা ঘরের দিকে তাকিয়ে উচ্চস্বরে ডাকল, গৌরী। জমিদার বাড়ির এক বাবুর হাত কাইটটা রক্ত ঝরতাছে। তুই একটু দেখ মা, আমি তো সোজা হয়ে দাঁড়াতে পারছি না। আহির মীরকে লক্ষ্য করে বলল, আমার কিছু হয়নি। এতটুকু রক্ত ঝরলে কিছু হবে না। চলে যায় এখান থেকে। শুধু ওনাদের বিরক্ত করছি। মীর রাফিদ শুনল না। এরপর মিনিট 5 পর ঘরের ভেতর থেকে গৌরী বেরিয়ে আসে। মাথার ওড়না নাক অবধি ঝুলছে। গৌরী এসে আহিরের সামনে বসে। হাতে ছিল জলের জগ। জল দিয়ে আহিরের হাতটি পরিষ্কার করে কয়েক সেকেন্ড বসে আহিরের হাতের ক্ষতের দিকে দেখল। ছুরি অথবা চাপাতির আঘাত দেখে বোঝা আসছে নিশ্চয়ই কোথাও থেকে মারামারি করে এসেছে। গৌরী নিশ্চিত। গৌরী আহিরের হাতটি ভালোভাবে পরিষ্কার করে নেয়। এরপর সেখানে চা পাতা বাটা দিল। আহির কিছুটা ব্যথা পেল। গৌরী চা পাতা দিয়ে তার উপর একটা সাদা রঙের কাপড় দিয়ে হাতটা পেঁচিয়ে বেঁধে দেয়। মীর গৌরীকে লক্ষ্য করে বলল, শুক্রিয়া, আপনি না থাকলে হয়তো শরীরের সমস্ত রক্ত ঝরেই যেত। আসছি তাহলে আমরা, বলেই উঠে দাঁড়ালো। আহির স্তব্ধ নজরে চেয়ে রইল গৌরীর দিকে। গৌরী দূরে সরে দাঁড়ায়। আহির, রাফিদ, মীর রহিমাদের বাড়ি থেকে চলে আসে। আহির যেতে যেতে বারবার পেছন ঘুরে দেখল রাত বাড়ছে। রাতটা যেন রূপালি। চাঁদ মাথার উপর জ্বলছে। তার আলো পড়ছে জমিদার বাড়ির পুরনো ছাদের উপর। খড়ের চালা, পুরনো টালি, দোতলার জানালা সব কিছু যেন ভিজে উঠেছে শান্ত আলোয়। চারিদিক নিস্তব্ধ, তবু ওই নীরবতার মধ্যে আছে এক অদ্ভুত মিষ্টি সুর। ঝিঝি পোকাটা, দূরে ধানের শিরশির শব্দ, আর মাঝে মাঝে হালকা বাতাসের ছোঁয়া। আঙিনার বড় একটা নিম গাছ, তার পাতা থেকে টুপটুপ শিশির পড়ছে। আর তার নিচে একটা পুরনো পাথরের বেঞ্চ। সেখানে বসে আছে আহির, রাফিদ। দূরে গরুর খামার থেকে হালকা ঘন্টার আওয়াজ ভেসে আসছে, ঠন ঠন ঠন। গরুগুলো ঘুম আসছে নিশ্চয়। তাদের নিঃশ্বাসের শব্দটাও যেন এই রাতের অংশ। বারান্দার এক কোণে ঝাড়বাতিটা জ্বলছে মৃদু আলোয়। বাড়ির দোতলায় একটা ঘরের ভেতর থেকে ভেসে আসছে লালন গীতি, কারো মিষ্টি কণ্ঠে গাওয়া, খুব নিচু স্বরে। সব লোকে কয় লালন কি জাত সংসারে। সেই সুরটা ঘুরে বেড়ায় উঠান জুড়ে, চাঁদের আলোয় মিশে যায় ধীরে ধীরে। সুরটি আহিরের কানে এসে বাঁধে। জিজ্ঞেস করলো, কে গাইছে? রাফিদ বলল, দাদি, তার লালন গীতি পছন্দ। বাগানে বিভিন্ন গাছের ডালে হালকা বাতাস লেগে পাতা দোলে আলতো করে। রাত রানীর গন্ধ ছড়িয়ে পড়েছে চারিদিকে। মনে হয় যেন গোটা বাড়িটাই ঘুমাচ্ছে সেই গন্ধে মাতাল হয়ে। ঘরের ভেতর থেকে শেফালি বেরিয়ে আসে, হাতে 2 কাপ চা। চুপচাপ এসে রাফিদ ও আহিরকে চা দিয়ে যায়। ধীরে ধীরে সময় গড়ায়। আহির বলল, চল বাড়ির পেছনে পুকুর পাড় থেকে ঘুরে আসি। বাড়ির পেছনে পুকুর জলের উপর চাঁদের প্রতিফলন, যেন 2টি চাঁদ একে অপরের দিকে তাকিয়ে আছে। বক পাখি ঘুমিয়ে আছে ঘাটের ধারে। জলের হালকা ঢেউ পড়ছে সিঁড়ির ধাপে ধাপে। রাতের এই প্রশান্তি এমন যে মনে হয় জগতের সব অস্থিরতা যেন বাইরে কোথাও থেমে গেছে। এই বাড়ির ভেতরে শুধু বাতাসের গন্ধ, মাটির শান্তি, আর একটা পুরনো সুর বাজছে খুব নরমভাবে, যা শুনলে মনটা নিজের অজান্তেই নিস্তব্ধ হয়ে যায়। কিন্তু আহির খুবই চিন্তিত। ঘাটের পাড়ে দুজন বসে পাশাপাশি। রাফিদ একটা সিগারেট ধরালো। আহিরের দিকে
একটা ধরিয়ে দিল। সন্ধ্যায় তখন তারা তিনজন বাড়িতে ফিরল। আমজাদ তাদের অবস্থা দেখে কিছু বুঝতে পেরে অনেকবার জিজ্ঞাসা করেছিল, কিছু হয়েছে? মীর তখন সত্যটা লুকিয়ে মিথ্যা বলেছিল আমজাদকে। শালুক আহিরের হাতের অবস্থা দেখে বেশ দুঃখ প্রকাশ করে। সে তখন বলেছিল ডক্টরের ব্যবস্থা করেছে, কিন্তু আহির নাকচ করল। মীর তাদের মাঝে এসে উপস্থিত নেই এখন। রাফিদ এবং আহিরকে বাড়ি অবধি পৌঁছে দিয়ে কোথাও একটা চলে যায়, কাউকে কিছু না বলে। আহির সিগারেটের ধোঁয়া ছেড়ে বলল, মীর কোথায় গেছে? হয়তো দিঘির পাড়ে। কেন? নাসনি আলীর উত্তরের আশায়। আহির শুনে হাসে। রাফিদ পুনরায় বলে, ও মেয়ে প্রেমের প্রস্তাবে রাজি হবে না আমি জানি। কেন? আহির রাফিদের দিকে তাকালো। এই গ্রামের সাধারণ মানুষরা মনে করে জমিদার বংশের সাথে সম্পর্ক তৈরি করতে হলে তাদেরও উচ্চ বংশের হতে হবে। ধারণা তো সঠিক। আজ তুমিও যদি একজন সাধারণ মেয়েকে বিয়ে করতে চাও, তোমার পরিবার সেটা মেনে নেবে? রাফিদ নিঃশব্দে হেসে বলল, আমার পরিবার সংস্কার নিয়মনীতির জন্য কত সম্পর্ক ভেঙে যাচ্ছে। যেখানে ভালোবাসার মানুষ দুটি একে অপরকে চাইলেও পূর্ণতা পায় না, সমাজ পরিবার পূর্ণতা পেতে দেয় না। পেছন থেকে তাদের কথা শুনে নেয় বুলবুল। সে সময় না নিয়ে দ্রুত পায়ে হেঁটে মায়ার ঘরে যায়। মায়া ঘরে একা ছিল। তাকে বুলবুল জানায়, শুনেছি মীরবাবু মাস্টারের মেয়ের কাছে চিঠির উত্তর আনতে গেছে। ছেলেটা মোটেও সুবিধার নাম। গ্রামের কোন মেয়েকে বিয়ে করবে না, শুধু শুধু মজা নিতেছে সহজ সরল মেয়েগুলোর সাথে। দেখবে না বা তার কপালে মেয়ে জুটবে না। মায়া বুলবুলের কথার কোনো প্রতিক্রিয়া করল না। বুলবুল মায়ার কোনো প্রতিক্রিয়া না পেয়ে ঘর ছেড়ে বেরিয়ে যায়। মায়া তাকিয়ে আছে শূন্য মনে আকাশপানে। বুলবুল যেন কাটা ঘায়ে নুনের ছিটা দিয়ে গেছে। মায়ের মনটা বিষিয়ে উঠল, চোখে জল জমল। জলের ফোঁটা গড়িয়ে গালে পড়তে হাত দিয়ে মুছে ফেলল। তখন হঠাৎ হাউ শব্দের মায়া লাফিয়ে উঠল। তাকিয়ে দেখল মীর। আপনি এত রাতে এখানে? দেখতে আসলাম তোমার জ্বর কমলো কিনা। দেখি তো জ্বর কমেছে কিনা বলে মায়ার কপালে হাত দিয়ে জ্বর দেখতে মায়া সরে গিয়ে বলল, আপনার অধিকার নেই আমার শরীর স্পর্শ করার, পরপুরুষে আপনি। ও আচ্ছা, তোমাকে ছুতে বুঝি দলিল লাগবে? দলিল তো আমার কাছে নেই, আর দলিল আমি তৈরি করতেও পারবো না। যাও, ছুঁয়ে দেখবো না। মায়া দৃষ্টি সরিয়ে নেয়। তার মুখটা গম্ভীর। মীর বলল, মন খারাপ? মায়ের নিরুত্তর। মীর তখন কণ্ঠ খাদে নামিয়ে মোহনীয় কণ্ঠে বলল, তোমার সব কিছু আছে, তবুও তোমার মন খারাপ। আর দেখো, আমার কিছুই নেই, তারপর আমি হাসছি। আপনারও তো সব আছে, কি নেই আপনার? মীর ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, তোমরা দেখো আমার সব আছে, কিন্তু আমি দেখি আমার কিছু নেই। সব কিছু আছে ঠিক, কিন্তু আমার মা নেই। এই বাক্যটা সব কিছু এলোমেলো করে দেয়। মীর থামে, তার কথা আটকে যাচ্ছে। পুনরায় বলল, আমি পৃথিবীতে আমার মাকে খুব কম সময়ের জন্য পেয়েছি। মায়ের আদর স্নেহ আমি খুব ক্ষুদ্র সময়ের জন্য পেয়েছি। মায়ের মায়া ভরা মুখ, মলিন হাসি, তার আদর, তার শাসন, সব কিছু আমার মনে পড়ে। তোমরা যখন রাতে খুব আরাম করে ঘুমাও, আমি তখন মায়ের কথা ভাবি। তোমরা তখন মায়ের সাথে অভিমান করো। তোমরা যখন মায়ের সাথে অভিমান করো, তখন আমি আফসোস করি একটা বাক্য। তখন আমার চারপাশে ঘোরে, আমার মা নেই, সে তো কবেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। মীরের কথাগুলো দুঃখে মাখা। মায়া দেখলো মীরের দিকে, তার চোখে জল। মায়া জানলার পাশে দাঁড়ায়, শান্তভাবে বলল, আমার সামনে কোনো মা তার সন্তানকে আদর করলে, স্নেহ করলে আমার খুব কষ্ট হয়, আমি বুঝতে দিই না, কিন্তু হয়। আমার সব বছর টাকা পয়সা বাড়ি গাড়ি, কিন্তু তারপর আমি শূন্য, কারণ আমার মা নেই। ভাবতেই অবাক লাগে, যে মানুষটির গর্ভে ছিলাম, যা দুধ পান করেছি আমি হাসলে সে হাসতো, আমি কাঁদলে সে কাঁদতো, সে মানুষটা দুনিয়াতে নেই। মীর থেমে কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, আমি এই দুনিয়াতে মাকে সবচেয়ে বেশি ভালোবেসেছিলাম, এখনও বাসি, আর চিরদিন বাসবো। মানুষ সব সুখ হয়তো কাটিয়ে উঠতে পারে, কিন্তু আমি আমার মায়ের সুখ কখনো কাটিয়ে উঠতে পারবো না। মায়া কাঁদছে, অন্যের আঁচল দিয়ে নিজের চোখের জল মুছে।
আপনি কাঁদছেন? মীর বলল। মীর আড়ালে চোখ মুছে বলল, না তো, আমি কাঁদছি না। আঙ্কেল আপনাকে অনেক ভালোবাসে। মীর বলল, আমি জানি। মা যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে তখন বাবা তো জোয়ান ছিল, চাইলে দ্বিতীয় বিয়ে করতে পারতো, কিন্তু আমার কথা ভেবে করেননি। তাছাড়া বাবা মাকে প্রচণ্ড ভালোবাসতো। বাবা এখনও মাকে ভুলতে পারেনি। আপনার ছোট মাও কিন্তু আপনাকে অনেক ভালোবাসে। মীর গভীর নিঃশ্বাস ফেলে বলল, আমার মা না নেই দেখেই ছোটো মা আমার সামনে কখনো তোমাদের আদর করে না, আমি কষ্ট পাবো ভেবে। মা থাকার গভীর ব্যথার ওষুধ সমস্ত দুনিয়া খুঁজলেও পাওয়া যাবে না। কত সন্তান মাকে দুনিয়ার অযত্নে ফেলে দেয়। ওরা হয়তো জানে না মা হারানোর যন্ত্রণা, ওরা জানে না মায়ের সাথে জড়িয়ে আছে জান্নাত। কিভাবে আপনার মা মারা গিয়েছিল বলে কি হবে? আল্লাহর ফয়সালা ছিল, আল্লাহ আমায় একা করে দিয়েছেন। আপনার পাঞ্জাবিতে মাটি কেন? মীর মাটির দিকে তাকিয়ে বলল, মায়ের কবরের কাছে গিয়েছিলাম, হঠাৎ তার কথা খুব মনে পড়ছিল। মায়া কিছু বলল না। মীর হাতের ঘড়ির দিকে তাকিয়ে বলল, রাত বাড়ছে, আমি ঘরে যাই, তুমি বিশ্রাম নাও। বলে মীর চলে যায়। আহির তার ঘরের বারান্দায় ইজি চেয়ারে বসে আছে, দৃষ্টি তার ডান হাতের দিকে। ক্ষত জায়গাটি সাদা কাপড় দিয়ে বাঁধা, নিশ্চয় ওই গৌরীর ওড়নার খণ্ড। আহির হাসে। তার হাসি দেখে রাফিদ বলল, তুই কাটা হাত দেখে হাসছিস? অদ্ভুত, মানুষ কাতরায় আর তুই বোধহয় খুশি হয়েছিস। মানুষ কাতরায়, প্রেমিক না, বলল আহির। এর মানে? রাফিদ সিগারেট ধরালো। এর মানের ব্যাখ্যা আমার কাছে নেই। মীর হাজির হয়, হাতে একটা বইটি নিয়ে সোফায় বসে পড়ে। রাফিদ মীরকে লক্ষ্য করে জিজ্ঞেস করলো, তুই না দিঘির পাড়ে গিয়েছিলি, কখন আসলি? মীর জবাব দেওয়ার আগে আহির মীরের দিকে তাকিয়ে বলল, মীর, খেয়াল করছিস আমাকে কিন্তু তোরা তুই বলে ডেকেছিস। মীর হাস্যোজ্জ্বল মুখে বলল, বলেছিলাম না যে কোনো পরিস্থিতিতে তুইটা চলে আসবে। আসলো তো? বলা শেষে তিনজনই হেসে উঠল। হাসি থামিয়ে আহির রাফিদকে লক্ষ্য করে বলল, গৌরীর মা ছাড়া আর কেউ নেই? রাফিদ সিগারেটটা ঘুরিয়ে দেখতে দেখতে বলল, ওর বাবা ছিল, শুনেছি কিছু বছর আগে আত্মহত্যা করেছে। কথাটা মীরের কানে গেল। গৌরীর বাবা আত্মহত্যা করেছে? তবে শেফালি কেন বলেছে একদিন রাতে ঘর থেকে কেউটাকে ডেকে নিয়ে মেরে ফেলেছে? মিথ্যা কেন বলল? মীরকে চিন্তিত দেখে রাফিদ বলল, তোর কি হয়েছে? কি ভাবছিস? তেমন কিছু না, তুই জিজ্ঞেস করলি না কখন এলাম। মিনিট 40 হয়। তোর হাতে এটা কিসের বই? আহিদ জিজ্ঞেস করলো। দ্য সাইলেন্ট মেনর বই। বাবাও বইটি পড়েছে। এখানে আসার পর শুনলাম মায়াও পড়েছে। বইটি পড়লে নাকি চিন্তায় ধরবে, ঘোর থেকে যাবে, তাই ভাবছি পড়ে দেখি। দিয়ে দেখি বইটা। আহিদ চাইলো, মীর দিল। দি সাইলেন্ট মেনর। বইটির লেখকের নাম সুফিয়া হায়দার। বইটাতে সময়কাল লেখা আছে, অনেক আগের। আমি এটা ফাঁকে ফাঁকে পড়ব, কাজের জন্য হয়তো সময় পাবো না। তাই বইটা পুনরায় এগিয়ে দিল মীরের দিকে। মীর বলল, আজ পড়তে ইচ্ছা করছে না, ভালো লাগছে না কিছু, পরে পড়ব। আমি আসি, বাবার সাথে কিছু কাজ আছে, তোরা আড্ডা দে। বলে রাফিদ চলে যায়। রাত বাড়ছে। মায়া ঘরে একা একা শুয়ে আছে। তৃষা আজ তার সাথে নেই, তার মায়ের সাথে ঘুমাবে বলে চলে গেছে। মায়া অনেকবার বলেছে তার ভয় করছে, একা একা ঘরে থাকতে পারবে না। বিদেশে থাকাকালীন এরকম সমস্যা ছিল না, দেশে ফেরার পর থেকে সমস্যাটা দেখা দিয়েছে। এটা সমস্যা, অযথা ভয়, উদ্বেগ থেকে হচ্ছে কি না সে জানে না। যেদিন গ্রামে এসেছে সেদিন রাতে জয়ন্তনের সাথে ঘুমিয়েছিল। সেই রাতেই এক ভয়ঙ্কর স্বপ্ন দেখে। এরপর ঘুম থেকে উঠে দেখে সব মিথ্যা, অর্থাৎ স্বপ্ন। কিন্তু স্বপ্নটার ঘোর যেন রয়ে গেছে। মা একবার ঘড়ির দিকে দেখল, সময় এখন রাত 12টা ছুঁইছি। ঘুম পাচ্ছে তার, ভয়ও পাচ্ছে। ভয়ের জন্য ঘুমাতেও পারছে না। তখন ঘড়িতে টং করে শব্দ করে,
12টা বেজে গেছে। মায়া ভৌতিক গল্পের বইতে পড়েছে রাত 12টার পরে ভূতেরা আসে, এটাই ওদের নির্দিষ্ট সময়। এমন সময় ঘরের আলো নিভে যায়। মায়া বিস্ময়কর হয়ে উঠল। বাল্ব নিভে গেছে, শুধু কিছু মোমবাতি জ্বলছে। এক ধরনের পিতলের হাঁড়ির ভেতর মোমবাতি চালিয়ে রাখা, সোনালি আলো দিচ্ছে বেশ। জানলা ভেদ করে এসে পড়েছে চাঁদের আলো। মায়া সোফা থেকে উঠে বসে। চারপাশ খুব নিস্তব্ধ, এমন মনে হচ্ছে এক্ষুনি কেউ হানা আনবে তার উপর। সে ভয়ে দোয়া পড়তে শুরু করলো। বুকে ফু দিল, কিন্তু ভয় কমল না। কিভাবে কমবে? মুহূর্তে বাথরুম থেকে জল পড়ার তীব্র শব্দ ভেসে আসছে। মায়ের বুকের ভেতর চিনচিন ব্যথা শুরু করলো, তার সাথে ধকধক শব্দ। চিৎকার করতে ইচ্ছা করছে, কিন্তু গলা থেকে শব্দ বের হচ্ছে না। সে বিছানা থেকে নামলো, চাদরটা পেঁচিয়ে নেয়, এরপর বাথরুমের দিকে হেঁটে গেল। স্পষ্ট শোনা যাচ্ছে জল পড়ছে, কিন্তু নিজে থেকে জল কীভাবে পড়বে? স্বপ্ন সত্যি হয়ে গেল না তো? বাথরুমের কাছে পৌঁছালো, দরজা খুলে ভেতরে গেল। আপনা আপনি জল পড়ছে। মায়া জলের কলটি বন্ধ করে দেয়, এরপর বাইরে চলে আসে। বাইরে এসে মায়ার ভয়টা আরও বেড়ে যায়। সে যখন বিছানা থেকে নামলো তখন কম্বলটা বিছানায় ছিল, কিন্তু এখন ফ্লোরে পড়ে আছে। মায়া অস্পষ্ট আতঙ্কে জড়সড় হয়ে গেল। কম্বলটি কাপা হাতে ভয়ে ভয়ে তুলল। ঠিক তখনই মায়ার মনে হলো খাটের নিচে কেউ উবু হয়ে শুয়ে তার দিকে তাকিয়ে আছে। মায়া ঘেমে গেল, প্রচণ্ড ঘেমে গেল। তার বুক ধুকধুক শব্দটা খাটের নিচে অবধি চলে গেল, কিন্তু অচেনা শুয়ে থাকা ব্যক্তিটি চলে যাচ্ছে না। মায়া ঘুরে তাকালো খাটের নিচে। ভয়ঙ্কর এক আকৃতির রূপ নিয়ে একটা মেয়ে মায়ের দিকে তাকিয়ে আছে। মায়া তির্যক কণ্ঠে চিৎকার দিয়ে দরজা খুলে বাইরে যেতে চাইল। এমন সময় রাফিদের সাথে ধাক্কা লাগলো তার। মায়াকে বিচলিত দেখে রাফিদ জড়িয়ে ধরল মায়াকে। মায়া ফোঁফাচ্ছে। রাফিদ বারবার জিজ্ঞেস করলো, কি হয়েছে? ভয় পেয়ে আছিস কেন? ঘরে কে? নাকি স্বপ্ন দেখেছিস? বল আমায়। একসাথে অনেকগুলো প্রশ্ন করলো রাফিদ। মায়া নিজেকে কোনো মতে সামলে বলল, ভাইয়া, খাটের নিচে কেউ আছে। কি বলছিস? সত্যি? আমি সত্যি বলছি, এখনও খাটের নিচেই আছে। চল ভেতরে দেখছি। রাফিদ ঘরে প্রবেশ করে, পর খাটের নিচে উঁকি মেরে উৎকণ্ঠা দৃষ্টিতে তাকিয়ে রইল। মায়া বুঝতে পারে আহত মেয়েটিকে দেখেছে। রাফিদ ভয় পাচ্ছে। ভাই, তুই ওকে দেখেছিস? সরে আয়, আঘাত করবে। তুই ঠিকই বলেছিস মায়া, খাটের নিচে একে। তুই ওকে আগে থেকে চিনিস? আমি ওকে কীভাবে চিনব? ভূতটি একদম তোর মতো দেখতে। কি বলছিস? সত্যি? তার মানে ও আমার রূপ ধারণ করেছে? একদমই তাই। তোর যা রূপ খুব সহজে ও নকল করে নিয়েছে। ভাই, মায়া ভয়ের চোখে রেগে গেল। রাফিদ বসা থেকে উঠে আওয়াজ করে হেসে উঠল। মায়া দেখল এতক্ষণ তার ভাই তার সাথে মজা করছে। নিশ্চিত হলো। রাফিদ হাসি থামিয়ে নিল। এরপর ঘরের আলো জ্বালালো। একটা বাল্ব কেটে গেছে, যেটা জ্বলছিল। রাফিদ আর একটা ধরালো। এরপর চেয়ারে বসে জ্যাকেটের পকেট থেকে সিগারেট বের করলো। সিগারেট ধরে বলল, তুই আর শান্তি দিলি না। আমি তো সারাদিনেও তোকে বিরক্ত করি না, আর এখন বলছিস শান্তি দিচ্ছি না? আমার কথা বলিনি, ভূতের কথা বলেছি। মানে? ভূত তোর জন্য একটু রাতে শান্তি মতো থাকতে পারছে না। আমি সত্যি ভূত দেখেছি। বাথরুমের জলটা পর্যন্ত ছেড়েছে, বালতি ভরে জল নিচে পড়ছিল। তো তো ভয় পাওয়ার কি আছে? ভূত কি তোর মতো নোংরা যে গোসল করবে না? গোসল করতে গিয়েছিলাম, ঘরের আলো নিভিয়ে দিয়েছিল। ও নিশ্চয়ই লজ্জা লাগছিল। ভাই, আমি মোটেই মিথ্যা বলছি না। রাফিদ সিগারেটের ধোঁয়া ছেড়ে বলল, মিথ্যা তো আমিও বলছি না। মায়া থেমে গেল। রাফিদ তার সাথে মজা করেছে, অথচ সে ভয় পেয়ে আছে। মায়া গম্ভীর্য মুখ করে ফেলেছে দেখে রাফিদ বলল, পাগলের ডাক্তার দেখাতে হবে। কাকে? তোকে? কেন? পাগলকে তো পাগলের ডাক্তারে ভালো করতে পারবে, তাই না? আমি পাগল? মায়া হাঁ হয়ে গেল। তা না হলে কেউ ঘরের ভেতর ভূত দেখে? সত্যি বলছি, চোখে ঘুম ছিল তাই ভুল দেখেছিস। তাহলে জলের কল কে ছাড়ল? তুই দেশে আসার আগ পর্যন্ত ঘরটা বন্ধ ছিল।
বাথরুমের কলে একটু সমস্যা ছিল, সারানো হয়নি, মনেও ছিল না, তাই মাঝে মধ্যে একাই জল পড়ে। তাহলে বিছানা থেকে কম্বল নিচে কীভাবে পড়ে গেল? আমি তো ফেলিনি। হয়তো তুই যখন নিচে নেমেছিস তখন তোর গায়ে ভেদে পড়ে গেছে, তুই দেখিসনি। মায়ের নিজের মনের ভুল ধরে নিল। রাফিদের ব্যাখ্যাগুলো যুক্তিসঙ্গত এবং সত্য, মায়া মনে মনে স্বীকার করে, কিন্তু ভেতর থেকে ভয় যায়নি। রাফিদ সিগারেট টানা শেষ করে শেষ খণ্ডিত অংশটি বিছানা থেকে ফেলে দেয়, বারান্দা থেকে ফেলে দেয়। আচ্ছা, তুমি আমার ঘরে কেন আসলে এই সময়? মায়া হঠাৎ নীরব কণ্ঠে প্রশ্ন করল। তুমিতে চলে গেলি, হঠাৎ কি হলো বলো না। দেখতে আসছিলাম তোকে জ্বর কমলো কিনা। কমেছে, তবে পুরোপুরি না, শরীরটা এখনও গরম। কই দেখি। রাফিদ কপালে হাত দিয়ে দেখলো আসলেই গরম। তুই শুয়ে পড়, ঘুমিয়ে পড়লে শরীরটা ভালো লাগবে। মায়া এখন শুয়ে পড়লেই রাফিদ চলে যাবে, তারপর যদি ওই ভূতটা আবার আসে। মাত্রই ভেবেছে ভূত টুত বলে কিছু হয় না, সব মনের ভুল, কিন্তু এখন আবার মনে হচ্ছে ভূত আছে। রাফিদ চলে গেলেই আসবে। রাফিদকে যেভাবে হোক মায়াকে আটকাতে হবে। ভাই, একটা কথা জিজ্ঞেস করবো? আবার অনুমতি নিচ্ছিস? তুমি বিয়ে করবে? কবে? আমি তো বিয়ে করব না। আর এসব ফালতু কথা বাদ দে, নে শুয়ে পড়। রাফিদ মায়াকে শুয়ে দিল, গায়ে কম্বল জড়িয়ে দিল। ইরফাত রাফিদ বিছানা থেকে উঠে যেতেই মায়া তার হাতটা ধপ করে ধরে ফেলল। রাফিদ থমকে দাঁড়িয়ে যায়, চোখের সামনে সেই ছোট্টবেলার দৃশ্যটি ভেসে ওঠে। কোথাও নির্জন পরিবেশে দুজন খেলছিল, তখন রাফিদ তার কাছ থেকে চলে আসতে চাইলে পেছন থেকে এভাবেই হাতটা ধরে সেদিন ধরে বলেছিল, আমাকে একা রেখে যেও না ভাইয়া, আমায় একা রেখে যেও না ভাইয়া, ভয় করছে, মায়া বলল। রাফিদ পুনরায় বিছানায় বসে জুতা খুলে ফেলল। এরপর মোহময় কণ্ঠে বলে, এজন্য হঠাৎ তুই থেকে তুমিতে চলে গিয়েছিস? এত ভয় কিসের তোর? আমি আছি তো, আমি থাকতে তোর কখনো কিছু হবে না, বলে রাফিদ মায়ের মাথায় হাত বুলিয়ে দিল। মায়া তখন পরে নির্ভয়ে শুয়ে পড়ল। এখন শান্তিতে ঘুম হবে তার। মায়া রাফিদের ডান হাতের কনিষ্ঠ আঙুলটি খুব শক্ত করে ধরে রেখেছে। রাফিদ তখন ফিসফিস করে বলল, তোকে কাঁদতে দেখলে অন্তরটা পুড়ে যায়, আর তোকে হাসতে দেখলে দুনিয়াকেই সুন্দর মনে হয়। এরপর মায়ের কপালে চুমু দিল। অন্যদিকে রাত বাড়তেই ঘুম নেই গৌরী ও তার মায়ের চোখে। বাইরে শীতের বাতাস হু হু করে বইছে। কুয়াশা যেন মাটির বুক জুড়ে সাদা চাদর বিছিয়ে রেখেছে। বাতাসে মাটির গন্ধ, আর ঠান্ডা এমন যে নিঃশ্বাসও যেন কেটে যায় মাঝপথে। বিছানায় শুয়ে আছে রহিমা, চোখ আধ খোলা, ঠোঁট ফেটে গেছে শীতে, গায়ে পুরনো একটা চাদর জড়ানো, যেটা এক সময় সাদা ছিল, এখন ধূসর আর ছেঁড়া। তার পাশে রাখা আছে একটা পুরনো লণ্ঠন। তার আলোয় ঘরটা যেন কাঁপে কাঁপে জলে নিভে যায়। গৌরী চুলার সামনে বসে আছে, চুলগুলো এলোমেলো, গায়ে পাতলা একটা শাল, ঠান্ডায় ঠোঁট বেগুনি হয়ে গেছে। সে চুলার সামনে বসে আগুন ধরানোর চেষ্টা করছে, কিন্তু ভেজা কাঠে আগুন ধরছে না, শুধু ধোঁয়া উঠছে। সারাদিন জমিদার বাড়িতে কাজের জন্য ছিল, সন্ধ্যায় ফিরে সেলাই মেশিনে বসে কিছু কাপড় কাটছিল। এজন্য একজন 2টা 3 পিস আর একটা ফতুয়া বানাতে দিয়ে গেছে। রান্নার সুযোগ হয়নি। চুলার ধোঁয়ায় চোখ জ্বালা করে চোখে জল চলে আসে, কিন্তু সে পাপড়ি দিয়ে মুছে আবার চেষ্টা করে। এই আগুনও আমার মতো মা, যতই জ্বালায় জ্বলে না, গৌরী বলল। বিছানা থেকে রহিমা কাশতে কাশতে বলে, মা তুই আবার কাঁদতাছিস নাকি? গৌরী হাতের পিঠে চোখ মুছে, না মা, ধোঁয়ার জলে ধোঁয়ায় চোখে জল আসছে। ধোঁয়ায় না রে, তোর মনের কষ্ট বের হইতাছে। তুই আমারে লইয়া আর ভাবিস না, যদি হায়াত থাকে তবে বাঁচবো, না হয় মরবো। গৌরী রহিমার পাশে এসে বসে, কপালে হাত রাখে তার। গরম আগুনের মতো গা জ্বলছে রহিমার। গৌরী তখন বলল, তোমার শরীর যে জ্বরে পুড়ছে মা, আমি তোমার ডক্টরের কাছে নেওয়ার চেষ্টা করবো আগামীকাল। আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করবো আগামীকাল। টাকা কইরে, 3 দিন হলো ভাত চড়াইনি ঠিক মতো, ডাক্তার কেমনে দেখাবি? গৌরীর চোখ অশ্রুতে চকচক করে ওঠে লণ্ঠনের আলোয়। গৌরী বলল, আমি মাসিমার কাছে যাই, দিনে তো সময় পাবো না, তার কাছে কিছু ধার চাই,
আর ঘরে যা আছে মিলিয়ে বিক্রি করে তোমাকে ডাক্তার দেখাবো। না রে গৌরী, এই রাতে কুয়াশার ভেতর যাস না, রাস্তা পিছিল, কেউ থাকেও না বাইরে, এ সময় আমি ঠিক আছি। গৌরী অবাধ্য কণ্ঠে বলল, তুমি ঠিক নেই মা, তুমি কি মরণ চাও? এই কথাটা বলে গৌরী নিজেই চমকে ওঠে। কথাটা মুখ থেকে বেরিয়ে গেছে, কিন্তু শব্দটা যেন ছুরি হয়ে বাতাসে কেটে যায়। রহিমা মৃদু হাসে। তুই এমন কথা বলিস না রে গৌরী, মরার ভয় আমার নেই, আমি তো আগেই অর্ধেক মরে গেছি। আমি চাই একটু ভালো থাকতে। মরার আগে তোকে তোকে যদি একটা কিনারায় তুলে দিয়ে যাইতে পারতাম। রহিমার কণ্ঠে আক্ষেপ জড়ানো। গৌরী চুপ করে যায়, শুধু তার মায়ের হাতটা নিজের বুকের উপর রাখে। তুমি আমার কিনারা, তুমি থাকলেই আমি বাঁচি মা, তুমি ছাড়া আমার কিচ্ছু নাই, আর আমি কিছু চাই না। বাইরে হঠাৎ বাতাস জোরে বয়, দরজাটা ঠাস করে বন্ধ হয়ে যায়, লণ্ঠনের আলো কাঁপে, ছায়া নড়ে দেয়ালে, দূরে কুকুরের ডাক ভেসে আসে, লম্বা করুণ। রহিমা শোয়া থেকে উঠে বসে, চৌকি থেকে নিচে নামতে চাইল, কিন্তু মাটি ঠান্ডা, তার জুতা জোড়া ছিঁড়ে গেছে। আমার কিছু লাগবে? গৌরী জিজ্ঞেস করলো। তুই একটু গরম জল আইনা দে, গলাটা শুকায়া যাইতেছে। গৌরী চুলায় হাঁড়ি বসায়, কিন্তু আগুন ধরছে না, কাঠ ভিজে গেছে, ধোঁয়াশায় পুরো ঘর ভরে যায়। গৌরী কাশতে কাশতে কপাল মোছে, তবুও হাল ছাড়ে না। একটু আগুন ধরতেই সে হাঁড়িটা বসিয়ে দেয়, জল গরম হতে থাকে, আর সে তার মায়ের দিকে তাকিয়ে থাকে। রহিমা চোখ বন্ধ করে ফিসফিস করে বলে, গৌরী, মনে আছে তুই ছোট থাকতিস, তোরে পিঠা খাওয়াইতাম, এই সময়ে পিঠার গন্ধে পুরো বাড়ি ভরপুর থাকতো। গৌরী হেসে চোখ মুছে বলল, তুমি থাকলে আবারও সেই পিঠার গন্ধ হবে মা। রহিমা চুপ রইল, শুধু কাশতে থাকে। জল ফুটে গেলে গৌরী একটু তার মায়ের জন্য গ্লাসে করে এনে দেয়, সাথে মুড়ি এনে তার মায়ের হাতে দিল। রহিমা কম্পিত গলায় বলল, তুই খাবি না? তোমার পরে খাবো মা, তুই সবসময় এমন বলিস, তোর পেটেও তো আগুন জ্বলে। গৌরী মিথ্যা হাসার চেষ্টা করে বলল, আমার পেটের আগুন ঠান্ডা, তোমার শরীরটা আগে নেভাতে হবে। রহিমা চোখ বন্ধ করে কণ্ঠ আরও নিচু করে নিয়ে আসে, তুই যদি একদিন মানুষ হইতি, আমি শান্তি পাইতাম রে। তোর সুবুদ্ধি আছে, ভালো, যদি একটু পড়াইতে পারতাম। গৌরী বলল, আমি পড়বো না মা, পড়লে পেটে ভাত আসবে না। রহিমা দীর্ঘশ্বাস ফেলে, বাইরে শীতের হাওয়া ছাদে ফাঁক দিয়ে ঢুকে আসে, লণ্ঠনের শিখা কাঁপে, যেন ভয়ে নিভিয়ে যাবে। গৌরী উঠে দরজাটা আটকায়, তারপর আবার তার মায়ের পাশে এসে বসে। রহিমা 3টা ওষুধ খেলো, এরপর গৌরী বিছানা থেকে সব সরিয়ে ফেললো, ফিরে এসে মায়ের পাশে বসে হাত ধরে বলল, তুমি একটু ঘুমাও মা, আমি আছি। রহিমা দুর্বল কণ্ঠে বলল, তুই যদি না থাকো আমি ঘুমাই কেমনে রে? আমি আছি তো মা, তোমায় ছাড়বো না। রহিমার কিছু বলে না, শুধু নিঃশ্বাসে হালকা কাশি মিশে যায়। গৌরী তার মায়ের কপালে চুমু খায়, তারপর মাথা রেখে পাশে শোয়। বাইরে তখন কুয়াশা ঘন হয়ে গেছে, দূরে গাছের মাথা তখন পর্যন্ত দেখা যায় না। শীতের কামড়ে গৌরীর আঙুল অবশ, তবু সে মায়ের হাত শক্ত করে ধরে আছে, যেন ছেড়ে দিলে মাটি ফেটে তার ভেতর চলে যাবে। হঠাৎ লণ্ঠনের শিখা নিভে যায়, ঘরটা অন্ধকার, শুধু কুয়াশার মধ্যে বাতাসের গর্জন আর তার মায়ের নিঃশ্বাসের শব্দ। রহিমা ফিসফিসে বলল, মালকিন যদি বেতন দেয় তাহলে আমাকে 1 জোড়া জুতা কিনে দিস, ঠান্ডায় মাটিতে পা রাখা যায় না, এনে দিব মা। কিছুক্ষণ পরে ঘরের নিস্তব্ধতা, গৌরীর চোখে জল গড়িয়ে পড়ে তার মায়ের আঁচলে। লণ্ঠন নিভে যাওয়ায় ঘরে গৌরীর কান্নার শব্দ মিশে যায় শীতের বাতাসে। পুরো আলিমনগর ঘুমিয়ে আছে এখন, কিন্তু একটা মাটির ঘরে একটা মেয়ে জেগে আছে, গৌরী। একটু পর পর মা নিঃশ্বাস নিচ্ছে কিনা দেখছে, নিঃশ্বাস নিচ্ছে দেখে গৌরী স্বস্তি পায়, তার কপালে হাত রাখে, জ্বর দেখলে জ্বর কমেছে কিছুটা। গৌরী অশ্রুসিক্ত নয়নে ফিসফিস করে মাথা নিচু করে বলছিল, তুমি ঘুমাও মা, আমি তোমাকে ছাড়বো না কোনোদিন। আজ এই পর্যন্তই, পরবর্তী পার্ট খুব দ্রুত নিয়ে আসবো। এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য ধন্যবাদ।